এবার ভারতীয় জাহাজে মার্কিন হামলায় নিখোঁজ হলো ৩ ভারতীয় নাবিক। ভারত কিভাবে দেবে আমেরিকাকে পাল্টা জবাব? ওমান উপসাগরে ভারতীয় জাহাজে মার্কিন যুদ্ধজাহাজের হামলায় এখন তোলপাড় বিশ্ব রাজনীতি। পারস্য উপসাগরে ট্রাম্পের ফের দাদাগিরি শুরু। গতকাল রাতে ওমান উপসাগরে যা ঘটল তা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। মাঝ সমুদ্রে ভারতীয় নাবিকদের ওপর ধেয়ে এলো মার্কিন মিসাইল। এরপর একের পর এক জাহাজে আগুন, আর তার মাঝেই সমুদ্রের বুকে নিখোঁজ হয়ে গেলে ৩ জন ভারতীয় নাবিক। আর এখানেই সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে হাসতে হাসতে বলছেন, হ্যাঁ, আমরাই মাঝরাতে আলো নিভিয়ে ২২টি জাহাজ গুড়িয়ে দিয়েছি। কতটা নির্লজ্জ এবং অমানবিক হলে এই ধরনের কথা বলা যায় ভাবুন একবার। এতদিন ধরে যে আমেরিকাকে ভারত তার সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক পার্টনার ভাবত, তারা ভারতের সাথে কিভাবে এই কাজ করতে পারল? তবে আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ট্রাম্পের এই দাদাগিরির পর ভারত কি চুপ করে বসে থাকবে? না, এই ঘটনার পর ভারত ইতিমধ্যেই আমেরিকার বিরুদ্ধে জারি করলো কূটনীতির শেষ অস্ত্র ডিমার্স। তবে কি শুরু হতে চলেছে এক নতুন ভূ রাজনৈতিক যুদ্ধ? আসুন এই সম্পূর্ণ বিষয়ে আলোচনা করা যাক আজকের এই ভিডিওতে। সম্প্রতি ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী একটি বাণিজ্যিক অয়েল ট্যাঙ্কারের ওপর মার্কিন সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর ভারত সরকার আমেরিকার বিরুদ্ধে অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছে। নিউ দিল্লিতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থ কূটনীতিককে জরুরি ভিত্তিতে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রক। কূটনৈতিক পরিভাষায় এই তলব করাকে একটা চরম আপত্তিকর এবং কড়া পদক্ষেপ হিসেবে গণ্য করা হয়, বিশেষ করে তা যদি আমেরিকার মতো ভারতের একটা অত্যন্ত ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার বা স্ট্র্যাটেজিক পার্টনারের ক্ষেত্রে হয়। এর সোজা অর্থ হলো অন্য দেশের প্রতিনিধিকে সাউথ ব্লকে ডেকে এনে সরাসরি চরম অসন্তোষ প্রকাশ করা এবং আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘনের জন্য জবাবদিহি চাওয়া। দেখুন, এই ঘটনার ভয়াবহতা বুঝতে আমাদেরকে একটু পিছনের দিকে তাকাতে হবে। ঠিক ৩ দিন আগে অর্থাৎ ৮ই জুন ওমান উপকূলের মসিরা আইল্যান্ডের কাছে এমটি ম্যারাভেক্স নামের একটি জাহাজে মার্কিন বাহিনী প্রথম হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড এটাকে ইরানের সাথে যুক্ত শিপিংয়ের বিরুদ্ধে একটা অপারেশন হিসেবে বর্ণনা করেছিল। সেই জাহাজেও ২৪ জন ভারতীয় ক্রু মেম্বার বা নাবিক ছিলেন এবং মার্কিন হামলায় জাহাজটি বিকল হয়ে যাওয়ার পর ওমানি সামরিক বাহিনী তাদেরকে সুরক্ষিতভাবে উদ্ধার করে। তবে সেই সময় সবাই বেঁচে ফেরায় ভারত সরকার প্রকাশ্যে কোনো বড় পদক্ষেপ নেয়নি। কিন্তু এর মাত্র ৩ দিনের ব্যবধানে ৯ জুন রাতে আবারও একটা উদ্বেগজনক খবর আসে। এবার ওমান উপসাগরে আরেকটা বাণিজ্যিক অয়েল ও কেমিক্যাল প্রোডাক্ট ট্যাঙ্কারের ওপর সরাসরি মার্কিন মিসাইল অ্যাটাক হয়। আর এই দ্বিতীয় জাহাজটিতেও ২৪ জন ভারতীয় নাগরিক ছিলেন। কিন্তু এবারের পরিস্থিতি প্রথমটার চেয়েও অনেক বেশি গুরুতর, কারণ এই হামলায় ৩ জন ভারতীয় নাবিক সমুদ্রের বুকে নিখোঁজ হয়ে গেছেন এবং তারা বেঁচে আছেন না মারা গেছেন এখন সেই নিয়েও রয়েছে ধোঁয়াশা। এই ঘটনার প্রেক্ষাপটে যদি তাকাই, যে বাণিজ্যিক জাহাজটির ওপর মার্কিন নৌবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেটার নাম হলো সেতে বেল্লো। এই জাহাজটি ওশেনিয়ার একটি ছোট দ্বীপরাষ্ট্র পালাওয়ের পতাকাবাহী জাহাজ হিসাবে পরিচিত। জাহাজটি ২৮ জন ক্রু মেম্বার, যার মধ্যে ২৪ জনই ভারতীয়। তাদের নিয়ে চীন থেকে সংযুক্ত আরব আমিরাত তথা ইউএইর দিকে যাচ্ছিল। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম ভ্যানগার্ড টেক এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সির তথ্য অনুযায়ী ওমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ সোহার পোর্ট থেকে মাত্র ২০ নটিক্যাল মাইল মানে প্রায় ৩৭ কিলোমিটার উত্তর পূর্বে আন্তর্জাতিক জলসীমায় এই হামলাটি চালানো হয়। তবে কিভাবে ঘটলো এই হামলা? এ বিষয়ে ট্রাম্পের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করছে যে মঙ্গলবার সন্ধ্যায় ওমান উপসাগর দিয়ে ইরানি তেল পরিবহন করার সময় তারা এই টার্গেটেড হামলাটি চালায়। তাদের দাবি, জাহাজটির নাবিকরা মার্কিন বাহিনীর নির্দেশ মানতে চায়নি। এরপর মার্কিন মিসাইল সরাসরি সেতে বেল্লো জাহাজের ইঞ্জিন রুমে আঘাত হানে এবং মুহূর্তের মধ্যে পুরো জাহাজে আগুন ধরে যায়। আর এখানে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই
প্রকাশ্যে বড়াই করে এই হামলার কথা স্বীকার করেছেন। ট্রাম্প একটা আন্তর্জাতিক সভায় দাঁড়িয়ে বলেছেন, আপনারা হয়তো জানেন না, তবে আমরা গভীর রাতের অন্ধকারে লাখো লাখো ব্যারেল তেল ধ্বংস করছি এবং কেউ সেটা জানতেও পারছে না। ইরানও এখনো পর্যন্ত এই বিষয়ে কিছুই জানতো না। আমরা সেদিনের এক রাতে 22টি জাহাজে হামলা চালিয়েছি। আমরা তাদের রাডার ব্যবস্থা ঘুরিয়ে দিয়েছি এবং এই কারণেই বিশ্ব বাজারে তেলের দাম এখন ব্যারেল প্রতি $85 হয়েছে। ট্রাম্প আরও যোগ করে বলে যে তারা ইরানকে একটা নতুন চুক্তিতে রাজি হতে বাধ্য করতে চান, যা ওবামা আমলের চুক্তি, এবং তা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চিরতরে বিরত রাখবে। অন্যদিকে এই ঘটনায়, এই মিসাইল হামলার পর জাহাজের ভিতরে জল ঢুকতে শুরু করলে এবং আগুন ছড়িয়ে পড়লে ভারতীয় ক্রু মেম্বাররা প্রাণ বাঁচাতে একটা জরুরি বিপদ সংকেত বা ডিস্ট্রেস কল পাঠান। এরপর ওমানের নৌবাহিনী এবং সশস্ত্র বাহিনী অত্যন্ত দ্রুততার সাথে এই বিপদ সংকেতে সাড়া দেয়। এরপর ওমানি হেলিকপ্টার এবং স্পিড বোটের মাধ্যমে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক উদ্ধার অভিযান চালিয়ে 24 জন ভারতীয়র মধ্যে 21 জনকে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত 3 জন ভারতীয় নাবিক এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। ওমানের মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস নিখোঁজ 3 নাবিককে খুঁজে বের করতে ওমানি এজেন্সিগুলোর সাথে নিরবচ্ছিন্নভাবে সমন্বয় রেখে সমুদ্রের বুকে একটা বড় সড়ো সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চালাচ্ছে। জাতিসংঘের নৌ পরিবহন সংস্থা, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা তথা IMOর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিখোঁজ নাবিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তবে প্রথম হামলার পর ভারতের বিরোধী দলগুলোর এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মোদী সরকারের ওপর তীব্র চাপ সৃষ্টি করছিলেন যে ভারত কেন আমেরিকার এই আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুলছে না সরাসরি। তবে এবার 3 জন ভারতীয় নাবিক নিখোঁজ হওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রক অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। বুধবার নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অফ মিশন জেসন পি মিক্সকে জরুরি তলব করে সাউথ ব্লকে আনা হয়েছে, যেহেতু এই মুহূর্তে আমেরিকার মূল রাষ্ট্রদূত সার্জিও গোর দিল্লির বাইরে ছিলেন, তাই জেসন মিক্সই ছিলেন দিল্লিতে। সাউথ ব্লকে ভারতীয় কূটনীতিকদের সাথে মার্কিন দূতের এই বৈঠকটি প্রায় 30 মিনিটের পর্যন্ত হয়। এই বৈঠকে ভারত আমেরিকার এই দায়িত্বজ্ঞানহীন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং মার্কিন প্রতিনিধির হাতে একটা আনুষ্ঠানিক ডিমার্স বা লিখিত কূটনৈতিক আপত্তিপত্র তুলে দেয়। আচ্ছা, তবে এই ডিমার্স আসলে কি এবং এর তাৎপর্যই বা কি? দেখুন, আন্তর্জাতিক কূটনীতির ভাষায় ডিমার্স হলো অন্যতম একটা শক্তিশালী এবং চরম প্রতিবাদী হাতিয়ার। এটা একটা আনুষ্ঠানিক সরকারের লিখিত বার্তাও, যার মাধ্যমে কোনো দেশ অন্য দেশের কোনো পদক্ষেপের প্রতি নিজেদের তীব্র অসন্তোষ, ক্ষোভ এবং প্রতিবাদ লিখে জানায়। আর এ বিষয়ে কূটনৈতিক সম্পর্কের অবনতির ধাপগুলোর দিকেও তাকালে আপনি বুঝতে পারবেন ভারত এরপর কতটা কড়া পদক্ষেপ নিয়েছে। যেমন সাধারণ যোগাযোগ রাখা, উদ্বেগ বা ক্ষোভ প্রকাশ করা, কূটনীতিক তলব এবং ডিমার্স দেওয়া, এবং সেই সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন বা দূত বহিষ্কার করা। অর্থাৎ কোনো দেশের সাথে সম্পর্ক পুরোপুরি ভেঙে দেওয়ার ঠিক আগের ধাপটাই হলো ডিমার্স। আমেরিকা ভারতের এত বড় স্ট্র্যাটেজিক পার্টনার হওয়ার সত্ত্বেও ভারতের ডিমার্স জারি করেছে, যা ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন স্ট্র্যাটেজি অটোনমিকেও প্রমাণ করে। অর্থাৎ আমেরিকার সাথে ভারতের প্রতিরক্ষা বা ইন্দো প্যাসিফিক নিয়ে বন্ধুত্ব থাকতেই পারে, কিন্তু ভারতের নাগরিকদের জীবন নিয়ে প্রশ্ন উঠলে ভারত আমেরিকার সামনে মাথা নত করবে না কোনো মতেই। তাই এই তলবের পর পররাষ্ট্র মন্ত্রক মিডিয়ার সামনে একটা কড়া বিবৃতি প্রকাশ করে বলেছেন, আমরা ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ সেতে বেল্লোর ওপর হওয়া হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর ক্রমাগত মার্কিন হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং এটা চলমান আঞ্চলিক সংঘাতেরই একটা সরাসরি ফল। তাই ভারত অবিলম্বে পরিস্থিতি শান্ত করার এবং আলোচনার মাধ্যমে একটি কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে, যাতে আন্তর্জাতিক আইন মেনে বিশ্বব্যাপী সমুদ্র পথের নিরাপত্তা রক্ষা এবং অবাধ ও মুক্ত বাণিজ্য নিশ্চিত করতে হবে এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা অবিলম্বে বন্ধ করতে হবে। তবে ভারত এখন এই ঘটনায় এত তৎপর কেন? এর পিছনেও প্রধানত দুটো বড় কারণ রয়েছে। এর মধ্যে এক,
নাবিকদের সুরক্ষা ও আন্তর্জাতিক ও রাজনৈতিক চাপ, মানে বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজ ও অয়েল ট্যাঙ্কারগুলোতে কাজ করা মেরিটাইম ক্রুদের একটা বিশাল অংশই হলো ভারতীয়। ফলে বিশ্বের যে কোনো প্রান্তে কোনো জাহাজে হামলা হলে সেখানে ভারতীয়দের আক্রান্ত হওয়ার ঝুঁকিও সবচেয়ে বেশি থাকে। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারতীয় পতাকাবাহী আরও দুটো জাহাজে হামলা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ভারত এপ্রিল মাসে ইরানি রাষ্ট্রদূতকেও তলব করেছিল। সুতরাং এখন আমেরিকার হামলায় ভারতীয়দের জীবন বিপন্ন হওয়া ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও একটা সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে। এবং 2, জ্বালানি নিরাপত্তা ও প্রবাসী ভারতীয়দের সুরক্ষা। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর যে আন্তর্জাতিক নৌ অবরোধ জারি করেছেন, তার ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা বড় ঝুঁকিতে পড়েছে। ভারতের খনিজ তেলের সিংহভাগ অর্থাৎ বেশিরভাগ ভাগটাই এই স্ট্রেট অফ হরমুজ বা ওমান উপসাগরের পথ দিয়েই আসে। এছাড়া মধ্যপ্রাচ্যের গালফ কান্ট্রিগুলোতে প্রায় 90 লক্ষ থেকে 1 কোটি ভারতীয় শ্রমিক বা পেশাজীবী কাজ করেন, যাদের পাঠানো রেমিটেন্স ভারতের অর্থনীতির একটা মেরুদণ্ডও বটে। তাই এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তাদের জীবনও বিপন্ন হবে। আর এখানে মজার বিষয় হলো, এই উত্তেজনার মধ্যেই ট্রাম্প আবার তার ভাষণে ফের দক্ষিণ এশিয়ার রাজনীতিকে টেনে এনে দাবি করেছেন যে তিনি নাকি ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া যুদ্ধকালীন পরিস্থিতি মীমাংসা করেছিলেন। অন্যদিকে অধিকাংশ বিশেষজ্ঞদের মতে এই ঘটনার ফলে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা বা বাণিজ্যিক সম্পর্কে হয়তো কোনো স্থায়ী ফাটল ধরবে না এই মুহূর্তে, বা কোনো নিষেধাজ্ঞা আসবে না। ওয়াশিংটন এই হামলার বিষয়ে একটা আনুষ্ঠানিক ব্যাখ্যা ভারতকে দেবে এবং নিখোঁজ ভারতীয়দের উদ্ধারের যৌথ চেষ্টা চালানো হবে। তবে বিশেষজ্ঞরা এটাও মানছেন যে ট্রাম্প প্রশাসনের এই খামখেয়ালি নীতির কারণে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসে ঠেকেছে। তবে আন্তর্জাতিক জলসীমায় আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমেরিকার এই দাদাগিরি ভারত কোনোভাবেই এখন মেনে নেবে না। আর তাই আগামী দিনে আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতকে আরও সুদূরপ্রসারী ও কঠোর চিন্তাভাবনা করতে হবে। এই পুরো ঘটনার প্রসঙ্গে আপনার কি মত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকেটিভ বাংলায়। ধন্যবাদ।